নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের গ্রুপ এ কিন্তু দুটো পার্ট আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের কমিশন, শিক্ষানীতি থেকে আরম্ভ করে তোমাদের শিক্ষা দার্শনিকদের যে চিন্তা ভাবনা সমস্ত পার্টগুলো কিন্তু আমাদের ইউটিউব প্লেলিস্টে করা আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবার আমরা চলে যাবো কিন্তু সরাসরি গ্রুপ বি তে। এখান থেকে কিন্তু তোমাদের 20 নম্বর পরীক্ষায় থাকবে। তো গ্রুপ বি তে আমাদের ইউনিট সি অর্থাৎ এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি বিশেষ অধ্যায়, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুর শিক্ষা এবং তাদের শ্রেণীবিভাগ নিয়ে আমাদের এই আলোচনা। এটা কিন্তু কয়েকটি ভাগে তোমাদের সামনে আলোচনা করব। আজকে কিন্তু আমরা আলোচনা করব প্রথম ভাগ, এরপরে তোমরা ফলো করবে আমাদেরকে, দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রথম ভাগের ভিডিও কিন্তু আজকে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমেই এই অধ্যায়টি পড়ার জন্য বেশ কিছু কিওয়ার্ডস মানে বেশ কিছু শব্দ সম্বন্ধে জেনে নেব, যেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। যেরকম আমরা প্রথমেই দেখব হচ্ছে এক্সেপশনাল চাইল্ড। এক্সেপশনাল চাইল্ড মানে কি? ব্যতিক্রমী শিশু। ব্যতিক্রমী অর্থাৎ যাদের সক্ষমতা সাধারণের মান থেকে কম বা বেশি হয় তারা হচ্ছে ভিন্ন সক্ষমতা সম্পন্ন, ইংলিশে বললে এক্সেপশনাল চাইল্ড। এখানে আমরা দেখব তিনটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইডিএইচ, এটাকে ফলো করতে হবে। আইডিএইচ, আই ফর হচ্ছে ইম্পেয়ারমেন্ট। আই ফর ইম্পেয়ারমেন্ট অর্থাৎ শরীরের গঠন বা পেশিতে ত্রুটি থাকে বা ঘাটতি থাকে জন্মগতভাবে। অর্থাৎ জন্মগতভাবে কারো হাত থাকলো না, জন্মগতভাবে কারো পা থাকলো না, এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট মানে জন্মগতভাবে ত্রুটি। শরীরের গঠনে হতে পারে সেটা, পেশিতে হতে পারে সেটা, এরকম ঘাটতি কিন্তু দেখা যায়, এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। এবার কি ডিসেবিলিটি? ডিসেবিলিটি কি? শারীরিক ত্রুটির কারণে দৈনন্দিন কাজে বা কার্যক্ষমতায় কিন্তু অসুবিধা হয়, অর্থাৎ হাতে লিখতে পারছে না। এই যে হাতে আমরা দেখলাম ইম্পেয়ারমেন্ট কি জন্মগতভাবে হাত নেই, হাত না থাকলে ডিসেবিলিটি কি হচ্ছে? সে কিন্তু ঠিকঠাক করে লিখতে পারবে না। লিখতে পারবে কি? লিখতে পারবে না। এরপরে কি হ্যান্ডিক্যাপ অর্থাৎ শারীরিক বা মানসিক সমস্যার কারণে সমাজে কিন্তু স্বাভাবিকভাবে সে চলতে পারবে না এবং সামাজিক এবং মানে পরিবেশগত কিন্তু বাধার সম্মুখীন হবে, বাধার মুখে পড়বে। এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। আমাদের এই তিনটে শব্দ মাথায় রাখতে হবে। আইডিএইচ, আই ফর ইম্পেয়ারমেন্ট, ডি ফর ডিসেবিলিটি এবং এইচ ফর হ্যান্ডিক্যাপ। এবার আমি তোমাদের উদাহরণের মধ্যে বুঝাই। ধরো কারো পায়ে সমস্যা, জন্মগত সমস্যা বা ত্রুটি আছে, কারো পায়ে জন্মগত সমস্যা বা ত্রুটি, তাহলে কি হচ্ছে? এটা কি হবে? ইম্পেয়ারমেন্ট। এবার কি হচ্ছে? এই যে জন্মগত সমস্যা বা ত্রুটি, যার ফলে কি হচ্ছে? তার পক্ষে কিন্তু দীর্ঘক্ষণ হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না। সম্ভব যেহেতু হচ্ছে না, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? অসুবিধা হচ্ছে। তাহলে অসুবিধা হচ্ছে মানে কি? এটা হচ্ছে ডিসেবিলিটি। এরপরে কি হচ্ছে? এবার এই কারণের জন্য দেখা গেল স্কুলে বা কলেজে বা সামাজিক কোনো কাজে একটা বিরাট বড় প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রাম কিন্তু সে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারছে না বা সেখানে যেতে পারছে না, যার ফলে অন্যর মধ্যে থেকে পিছিয়ে পড়ছে, মানে বাধার সম্মুখীন হচ্ছে। এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। বোঝাতে পারলাম? পরীক্ষার প্রশ্নপত্রে যদি তোমরা দেখো সামাজিক বাধা আছে, সে প্রশ্ন যেমনই থাকুক তোমরা দেখবে সামাজিক বাধা আছে। সামাজিক বাধা থাকলে কিন্তু একদম উত্তরে হ্যান্ডিক্যাপ করে দেবে। সামাজিক বাধা থাকলে হ্যান্ডিক্যাপ। আর কাজে অসুবিধা বোঝালে কি হবে? ডিসেবিলিটি। সামাজিক বাধা থাকলে হ্যান্ডিক্যাপ, আর কাজে অসুবিধা বোঝালে ডিসেবিলিটি। আর ইম্পেয়ারমেন্ট কি? এটা জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটির কারণে কিন্তু এই সমস্যাগুলো তাকে ফেস করতে হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব কি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা, অর্থাৎ কি এটি চোখের একটা বিশেষ অসুবিধা, যা কি হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু হ্যান্ডিক্যাপ বা সামাজিক বাধা তৈরি করে না। চোখের একটা কি বিশেষ সমস্যা, ধরা গেল সে ড্রাইভিং করতে পছন্দ করে, কিন্তু চোখের এই সমস্যার কারণে সে ড্রাইভিংটা করতে পারবে না। তার যদি সে অন্য কোনো কাজ করতে পারবে না, তাহলে ড্রাইভিং করতে পারছে না কিন্তু অন্য কোনো কাজ করতে পারছে। বোঝা যাচ্ছে? এবার কি দেখবো আমরা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। তো এখানে কি দৃষ্টি প্রতিবন্ধকতা, অর্থাৎ এখানে চোখে দেখতে পাওয়ার অক্ষমতাকে বোঝাচ্ছে। এরপরে আমরা দেখবো লোয়েনফিল্ড। এই লোয়েনফিল্ডকে ইনি কিন্তু একজন মনোবিদ, এইটা ভালো করে মাথায় রাখবে। লোয়েনফিল্ডকে একজন মনোবিদ। ইনি কি? ইনি দৃষ্টিহীনতাকে 4 ভাগে ভাগ করেছেন। কে দৃষ্টিহীনতাকে 4 ভাগে ভাগ করেছেন? লোয়েনফিল্ড, মাথায় রাখতে হবে। এরপরে লিগ্যাল বা লিগ্যালি ব্লাইন্ড, এটা হচ্ছে আইনগত দৃষ্টিহীনতা, অর্থাৎ দৃষ্টিকোণ 20 ডিগ্রি কিন্তু কম হয়। 20 ডিগ্রি কম হয়, এদিকেও যাবে না এদিকেও যাবে না, 20 ডিগ্রি কম হয়, মাথায় রাখতে হবে। এবারে কি ভিজুয়াল অ্যাকুয়াইটি, অর্থাৎ চোখের দৃষ্টি তীক্ষ্ণতা। ভিজুয়াল অ্যাকুয়াইটি মানে কি? চোখের দৃষ্টি তীক্ষ্ণতা। আর অ্যাডজাস্টমেন্ট মানে সঙ্গতি বিধান, অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। এই যে টার্মসগুলো বললাম
এই টার্মগুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিন্তু আইডিএইচ এবং লো এন্ট্রি। আইডিএইচ আই ফর ইম্পেয়ারমেন্ট মানে জন্মগত ত্রুটি, ডি ফর ডিসেবিলিটি অর্থাৎ সেই ত্রুটির কারণে তার কিন্তু কাজে অসুবিধা হচ্ছে, আর এইচ ফর কি সে বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে আমি একটা কি কথা বললাম, সামাজিক বাধা বোঝালে কি হবে হ্যান্ডিক্যাপ চোখ বন্ধ করে, আর কাজে অসুবিধা বোঝালে ডিসেবিলিটি। বোঝা গেল? এবার আমরা দেখব প্রধান প্রতিবন্ধকতা এবং শ্রেণীবিভাগ। তো আমাদের কিন্তু এখানে এই অধ্যায়ে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা দেখতে পাবো। কেউ হয়তো চোখে দেখতে পাচ্ছে না, কেউ হয়তো কানে শুনতে পাচ্ছে না, কেউ হয়তো কথা বলতে পারছে না। তো এই সমস্ত প্রতিবন্ধকতা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতা, যে চোখে দেখতে পায় না বা চোখের ক্ষেত্রে সমস্যা। তো কি হচ্ছে, আইন বা লিগাল দৃষ্টিহীনতা বলতে কি বোঝায়, দৃষ্টিকোণ 20 ডিগ্রি কম হওয়া। 20 ডিগ্রি বেশি আমরা দেখতে পাবো না, 20 ডিগ্রি কম হওয়া মাথায় রাখতে হবে। ব্রেইল পদ্ধতি 1829 সালে কিন্তু লুইস ব্রেইল এটা কিন্তু এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছিল। কবে করেছিল? 1829 সালে। কে করেছিল? লুইস ব্রেইল করেছিল ব্রেইল পদ্ধতি। তিনি এই যে আবিষ্কার কেন করলেন, ইনিও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ইনিও কিন্তু 3 বছর বয়সের পর থেকে কিন্তু চোখে আর দেখতে পাচ্ছিল না। তারপর থেকে কিন্তু এই সমস্যার কারণে কিন্তু পরবর্তীকালে সে কিন্তু এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ব্রেইল পদ্ধতি তৈরি করছে। দেখো, যে কোনো সমস্যার সমাধান সেই করতে পারবে যে সেই সমস্যাটা দেখিয়েছে, তার কাছ থেকে তুমি সেই সমাধানটা পাবে। তো লুইস ব্রেইল কিন্তু একই অবস্থা, 3 বছর পর থেকে কিন্তু চোখের দৃষ্টি চলে যায়। তো এই যে যারা যারা এরকম সমস্যার সম্মুখীন, তাদের উদ্দেশ্যে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই জায়গায় এই ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে। তো এখানে 6টি ডট বা বিন্দু আছে, ডান দিকে 3টি, বাম দিকে 3টি, এবং লেখার যে কলম, এই ব্রেইল লেখার যে কলম, এই ব্রেইল লেখার কলমকে বলা হয় স্টাইলাস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, ব্রেইল লেখার কলমকে কি বলা হয়? স্টাইলাস। বা স্টাইলাস কি, প্রশ্নটা কিন্তু আসে। তো আন্তর্জাতিক স্বীকৃতি কবে পাচ্ছে এটা? এই 1880 সালে। এবার কি আরো কয়েকটা জিনিস আছে, যেরকম স্টাইলাস বলা হচ্ছে কলমকে, যেরকম টেলর ফ্রেম কি, টেলর ফ্রেম হচ্ছে অঙ্ক শেখার যন্ত্র। টেলর ফ্রেম কি? অঙ্ক শেখার যন্ত্র। আর অন্যান্য আরো উপকরণ রয়েছে, যেরকম টকিং বুক অর্থাৎ কি কথা বলা বই, হোয়াইট ক্যাটস্টিক অর্থাৎ সাদা লাঠি, মেন্টাল ম্যাপ অর্থাৎ মনের মানচিত্র। এই যে জিনিসগুলো, এগুলো উপকরণও কিন্তু প্রয়োজন একজন দৃষ্টি প্রতিবন্ধক ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য। এবার দেখো, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্বন্ধে জানবো। 1821 খ্রিস্টাব্দে বারাণসীতে অর্থাৎ বারাণসীতে রাজা কৃষ্ণচন্দ্রের নেতৃত্বে কিন্তু প্রথম দৃষ্টি প্রতিবন্ধকতার বা প্রতিবন্ধীদের কিন্তু শিক্ষা শুরু হচ্ছে। কবে হচ্ছে? 1821 খ্রিস্টাব্দে। কোথায় হচ্ছে? বারাণসীতে। কোন রাজার সময়? রাজা কৃষ্ণচন্দ্রের নেতৃত্বে কি হচ্ছে? প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা শুরু হচ্ছে। 1887 কি হচ্ছে? রেভারেন্ড লাল বিহারী সাহ, এই লাল বিহারী সাহ কিন্তু বিহারাতে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠা করছে। কোথায় করছে? বিহারাতে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠা করছে। NIVH ফুল ফর্মটা কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। অর্থাৎ এখানে কি হচ্ছে? এটা ব্রেইলের ছাপাখানা। আর এখান থেকে যে প্রথম পত্রিকাটা হয়, সেই পত্রিকাটার নাম হয় হচ্ছে আলো। পত্রিকার নাম কি বললাম? আলো। আচ্ছা, এবং অন্ধদের জন্য কিন্তু এখানে কেন্দ্রীয় লাইব্রেরিও আছে। 1976 কি হচ্ছে? জাতিসংঘ অর্থাৎ UNO, এই জাতিসংঘ কিন্তু এই সালটিকে আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ বর্ষ হিসেবে ঘোষণা করছে। এবার আমরা দেখে নিব চোখের রোগ এবং দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ। প্রথমেই আমরা দেখব মায়োপিয়া। মায়োপিয়া মানে কি? হ্রস্ব দৃষ্টি, অর্থাৎ কি কাছের জিনিসটা পরিষ্কার দেখা, অর্থাৎ বই চোখের কাছে কিন্তু নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মায়োপিয়া। এরপরে কি আছে? হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ দূরদৃষ্টি বা দূরের জিনিস দেখতে সমস্যা, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এরপরে কি চলে আসবে আমরা প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া কি? এটা কিন্তু বয়সজনিত কারণে চার্জে হয়ে যাচ্ছে। এরপরে গ্লুকোমা। গ্লুকোমা যেটা আছে, এটা কিন্তু অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আলোর চারপাশে কিন্তু রামধনুর মতো এখানে কিন্তু দেখা যায়। তারপরে কি আছে? জের পথালেমিয়া, অর্থাৎ ভিটামিন এর অভাবে এটা হয়। আর লাস্টে আছে কি? সেলেনের চাপ, অর্থাৎ সেলেনের চাপ কিন্তু গুরুত্বপূর্ণ। স্নেলের চাপটা এটা কিন্তু চোখ পরীক্ষার চাপ, এটাকে স্নেলের চাপ বলা হয়। তো এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টাইলাসটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কটা বিন্দু থাকে? কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করলো? টেলর ফ্রেম কি? কোথায় গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলা কোথায় কোথায় প্রতিষ্ঠা করলো? এখানে রাজা কৃষ্ণচন্দ্রের নাম প্রথমে আসবে, যেহেতু 1821 খ্রিস্টাব্দে বারাণসীতে তিনি তৈরি করলেন। 1887 খ্রিস্টাব্দে কি করলেন? লাল বিহারী সাহু বিহারায় করলেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। আচ্ছা, পত্রিকার নাম কি ছিল? আলো। জাতিসংঘ UN সাল থেকে কিন্তু আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ বর্ষ
1976 খ্রিস্টাব্দে ঘোষণা করতেছে। আর একটা শুনে সামাজিক বাধা হলে কি হবে, সামাজিক বাধা বোঝালে কি বলবো, হ্যান্ডিক্যাপ। কাজে অসুবিধা বোঝালে ডিসেবিলিটি। জন্মগত ত্রুটি হলে ইম্পেয়ারমেন্ট। আর একটা কি বলছিলাম, লো এন্ড ফিল্ড, মনোবিদ, যিনি দৃষ্টিহীনতাকে 4 ভাগে ভাগ করেছেন। এই পার্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা গেল প্রথম ভাগের ভিডিও। এর পরবর্তী দিন আমরা দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা পরপর ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু অধ্যায়গুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা নিয়ে আসতে পারবে এবং তার উপরে কিন্তু সঠিক উত্তর করে আসতে পারবে। এর আগেও ভিডিও করা আছে, যারা যারা দেখো অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে, তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওর কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো আর অবশ্যই ভিডিওগুলো দেখো। টাটা, বাই।